প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আজ এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। দেশটির গণতান্ত্রিক কাঠামো, মানবিক নীতিমালা এবং বৈশ্বিক নেতৃত্বের অবস্থান ক্রমাগত দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্পের নেতৃত্বে ফ্যাসিবাদের পুনরুত্থান শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার শাসনামলে শিক্ষা ব্যবস্থা, শিল্প ও সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কল্যাণ ব্যবস্থার উপর চরম আঘাত এসেছে। প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য ছিল ব্যয় কমিয়ে লাভজনক কর্পোরেট দখলদারিত্ব নিশ্চিত করা। এই প্রক্রিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠী। শুধু অভ্যন্তরীণ নীতিতেই নয়, ট্রাম্প প্রশাসন বৈদেশিক সম্পর্কেও দেখিয়েছে এক ধরনের আগ্রাসী ও প্রতিশোধ পরায়ণ মনোভাব। Donald Trump is now in retreat because Democrats in the Senate and the House and the American people have said stop playing games with these tariffs. ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র যেসব মিত্র দেশের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, সেসব সম্পর্ক তিনি এক এক ক্ষতিগ্রস্ত করেছেন। ট্রাম্প কানাডা, জার্মানি, মেক্সিকো, এমনকি গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে হাস্যকর ও উদ্বেগজনক বার্তা পাঠিয়েছেন। We need Greenland, very importantly, for এই হুমকির রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য বিশ্বজুড়ে অনেক রাষ্ট্রকে দিতে হয়েছে। প্রযুক্তি ও শিক্ষা খাতের উপর তার কড়া নিয়ন্ত্রণ, অভিবাসন বিরোধী নীতিমালা এবং বৈজ্ঞানিক গবেষণার পরিপন্থী অবস্থান যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের ভিসা বাতিল, তাদের আটক কেন্দ্রে পাঠানো কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার ঘটনা যুক্তরাষ্ট্রের জ্ঞানভিত্তিক সমাজ কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এতেও ট্রাম্প প্রশাসন অটল থেকেছে তার তথাকথিত আমেরিকা ফার্স্ট এজেন্ডার পেছনে। অর্থনৈতিক দিক থেকেও ট্রাম্পের নীতিমালা বিশ্ববাজারে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। তার শুল্ক নীতি ও আমদানি নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বিপর্যয় নেমে এসেছে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে ট্রাম্প বৈশ্বিক বাজারে যে অস্থিরতা সৃষ্টি করেছে, তাতে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলো উদ্বিগ্ন। তার ঘোষিত শুল্ক নীতি একদিকে যেমন বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধি, দ্রব্যের সংকট এবং শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। বিশ্ববাজার থেকে প্রায় $11 ট্রিলিয়ন উধাও হয়ে গেছে, যার অর্ধেক ঘটেছে প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদের শুরুর কয়েকদিনের মধ্যেই। এই বিপর্যয়কে অনেক অর্থনীতিবিদ রক্তস্থান ও অর্থনৈতিক গণহত্যা বলে অভিহিত করেছেন। ট্রাম্প তার অদূরদর্শী ও প্রতিশোধ পরায়ণ অর্থনৈতিক নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বহু দশকের শিল্প ও রপ্তানি নির্ভর কাঠামোকে ভেঙে ফেলেছেন একেবারে। এই ক্ষতির বোঝা কেবল যুক্তরাষ্ট্রই নয়, সমগ্র বিশ্ব অব্যবস্থাকেও বহন করতে হচ্ছে। তার প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারকদের হাতে মানবাধিকারের কোন স্থান ছিল না। প্রবাসীদের আটকে রাখা, মানবিক সহায়তা বন্ধ করা, স্বাস্থ্যসেবা থেকে দরিদ্র জনগোষ্ঠীকে বঞ্চিত করা কিংবা লিঙ্গ ও বর্ণভিত্তিক বৈষম্যমূলক নীতিকে উস্কে দেওয়ার মতো কাজগুলো তার শাসনের প্রাত্যহিক চিত্রে দেখা গিয়েছে। বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করে, সংবিধান ও নাগরিক অধিকারের অপব্যাখ্যা করে তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ক্রমাগত দুর্বল করেছেন। যেখানে অভ্যন্তরীণভাবে এই পরিস্থিতি ভয়াবহ, সেখানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান আরো অস্থির ও হুমকিপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো কর্তৃত্ববাদী রাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব দেখানো এবং ঐতিহাসিক চুক্তিগুলো থেকে যুক্তরাষ্ট্রকে একের পর এক প্রত্যাহার করা বিশ্ব নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে। ন্যাটো, প্যারিস জলবায়ু চুক্তি, ইরান নিউক্লিয়ার চুক্তির মতো গুরুত্বপূর্ণ সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প বিশ্বকে বার্তা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র এখন আর কোনো আন্তর্জাতিক দায়িত্ব বহন করতে আগ্রহী নয়। এই বার্তার পরিণতি দাঁড়িয়েছে বিশ্বে অনিশ্চয়তা, দ্বিধা ও বিভ্রান্তি। যেখানে ফেডারেল কাঠামো নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক কাজ করার কথা ছিল, সেখানে বিচার ব্যবস্থা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রেসিডেন্টের শাসনের কাছে নতজানু হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মিডিয়া ও কর্পোরেট হাউস, সব জায়গায় দেখা গেছে ট্রাম্পপন্থী এক ধরনের ক্ষমতা কেন্দ্রিক আনুগত্য। এর ফলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, স্বাধীন চিন্তা ভাবনা ও একাডেমিক স্বাধীনতা চরম হুমকির মুখে পড়েছে। ইউরোপীয় দেশগুলো এই অবস্থার জবাবে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, সেটি নির্ধারণ করবে আগামী দশকের আন্তর্জাতিক সম্পর্ক ও ক্ষমতার ভারসাম্য। ইউরোপ, এশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলো যদি এখনই সংহত প্রতিরোধ না গড়ে তোলে, তবে একে একে তাদের সবাইকে ট্রাম্পের মতো কর্তৃত্ববাদী নেতৃত্বের মুখোমুখি হতে হবে। হাঙ্গেরি, ব্রাজিল, পোল্যান্ড সহ অনেক রাষ্ট্র ইতিমধ্যে এই বিপদ সংকেত পেয়েছে।
অতএব একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিরোধ অত্যন্ত জরুরি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে যেভাবে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে উঠেছিল, ঠিক সেই কৌশলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অর্থনৈতিক, সংস্কৃতি ও কূটনৈতিক প্রতিরোধ গড়ে তোলা যেতে পারে। মার্কিন পণ্য বর্জন, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন, আন্তর্জাতিক সম্মেলনে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের বর্জন, এই সব পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দিতে পারে যে আধুনিক বিশ্ব ফ্যাসিবাদ ও আগ্রাসন মেনে নেবে না। ডলার নির্ভরতা কমিয়ে বিকল্প আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলা, আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলা, নতুন প্রযুক্তি খাতে চীনের মতো দেশের নেতৃত্ব মেনে নেওয়া, এসব কৌশল বিশ্বকে একটি নতুন শক্তি কেন্দ্রের দিকে নিয়ে যেতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রকে একঘরে রাষ্ট্রে পরিণত করা। এর অর্থ এই নয় যে তার জনগণের প্রতি শত্রুতা পোষণ করতে হবে, বরং তার বর্তমান নেতৃত্ব ও নীতির বিরুদ্ধে সুসংগঠিত ও সচেতন প্রতিবাদ গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক বাজার ব্যবস্থা যেখানে একে অপরের উপর নির্ভরশীল, সেখানে একটি দেশের ভুল পদক্ষেপ গোটা বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। এই প্রেক্ষাপটে সময় এসেছে বিশ্ব নেতারা রাজনৈতিক সৌজন্যতা ছেড়ে বাস্তববাদী ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের। নেতৃত্বের অভাব বা প্রতিক্রিয়াহীনতা আরো বিপর্যয় ডেকে আনতে পারে। ট্রাম্পকে তার কাজের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। প্রতিরোধের ভাষা শুধু যুদ্ধ নয়, এটি হতে পারে বর্জন, সাংস্কৃতিক প্রতিরোধ, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সামাজিক অনাস্থার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র নয়, বরং রাষ্ট্র ও জনগণের মাঝে একটি নৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করে ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং জনগণের এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। যদি আমরা এখনই প্রতিরোধ না করি, তবে অচিরেই দেখতে হতে পারে পোল্যান্ডের রাজপথ রুশ ট্যাঙ্ক আবারও গড়াচ্ছে, পূর্ব ইউরোপ আবার পরিণত হচ্ছে এক নতুন শীতল যুদ্ধের মঞ্চে। এর শেষ কোথায় তা বলা কঠিন, কিন্তু একটি কথা নিশ্চিত, যদি প্রতিরোধ না আসে তবে ইতিহাস নিজেকে আবারও পুনরাবৃত্ত করবে।